তথাকথিত ইসলামিক দল, সকল ইসলামিক দল, অনাগত ছাত্র সমন্বয়কদের দল সবাই একসঙ্গে হলেও বিএনপির কমর সমানও কি হতে পারবে? বিএনপির বিরুদ্ধে এ ধরনের গুজব, অপপ্রচারের পেছনে কিছু সত্য লুকিয়ে আছে। আরাফাত রহমান কোকুর ইন্তেকালের পর শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন বেগম জিয়ার গুলশান কার্যালয়ে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি হয়ে গেছে। এ ধরনের নানামুখী গুজবে সয়লাব সামাজিক মাধ্যম। কার্যত বিএনপির বিরুদ্ধে এ ধরনের গুজব এবং অপপ্রচারের পেছনে কিছু সত্য লুকিয়ে আছে। সেই লুকানো সত্যি বলতে চাই, আহ আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং তারেক রহমান সাহেবের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকুর ইন্তেকালের পর পতিত স্বৈরাচার, আয়নাগরের কারিগর শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন বেগম জিয়ার গুলশান কার্যালয়ে। সেদিন আহ তারেক রহমান এবং খালেদা জিয়া এই শেখ হাসিনাকে দরজার ওপাশ থেকে ফিরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ দরজাটি পর্যন্ত খোলেননি। তো এবার আপনারাই ভেবে দেখুন, এই তারেক রহমান এবং খালেদা জিয়া এই গণহত্যাকারী শেখ হাসিনার দলের সঙ্গে সমঝোতা করবে, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে? আপনারা আরো জেনে থাকবেন যে স্বৈরাচার এরশাদ আমলে আলোচিত ৮৬ নির্বাচনে এই শেখ হাসিনা ওয়াদা ভঙ্গ করে জামাত ইসলামকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া তার সিদ্ধান্তে অটল ছিলেন, অর্থাৎ নির্বাচন থেকে বিরত থেকেছিলেন। তখনই তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করা হয়। আমি বিশ্বাস করি বেগম জিয়া এখনো তার সেই আপোষহীন চরিত্রটি স্বমহিমায় লালন করে চলেছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বেগম জিয়া যদি ক্ষমতার রাজনীতি করতেন তাহলে কি তাকে মিথ্যা সাজানো মামলায় ২ বছর জেল খাটতে হতো, বিনা চিকিৎসায় বছরের পর বছর গৃহবন্দী থাকতে হতো? বস্তুত পক্ষে একজন খালেদা জিয়া এবং তারেক রহমানের নীতি আদর্শ সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নেই, তারাই এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়াতে পারে। অন্যদিকে ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি করছে, এমন হাস্যকর গাঁজাখুরি গুজব আমি জীবনে শুনিনি। গুজবের একটা সীমারেখা থাকে। আচ্ছা বলুন তো, বিএনপির মতো একটি শক্তিশালী দল, যে দলটির এখনো জন্মই হয়নি, তার সঙ্গে কেন আসন ভাগাভাগি করতে হবে? এই ছাত্র সমন্বয়কদের সম্পর্কে এদেশের মানুষের মনোভাব কি যথেষ্ট ইতিবাচক? না, একদমই নয়। এরা গত ৬ মাসে
যে ধরনের আচরণ করেছে, তাদের সামগ্রিক কথাবার্তায় এদেশের মানুষ ত্যক্ত, বিরক্ত, উদ্বিগ্ন, সংখ্যাগরিষ্ঠ মানুষ অবশ্যই। তো সেই রকম একটি দলের সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি করছে, হাস্যকর, লজ্জাকর। যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। তবে হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে বিএনপি মাঠের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে সবাইকে ছাড়িয়ে গেলেও, জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে গেলেও এই গণমাধ্যমের রাজনীতিতে, মিডিয়ার রাজনীতিতে বিএনপি সবসময় পিছিয়ে আছে। মিডিয়ার রাজনীতিটা কি? ধরুন আপনার জনসভায় 1000 লোক হয়েছে, মিডিয়া বলে দিবে হাজার হাজার মানুষ হয়েছে। আবার আরেকজনের মিডিয়া জনসভায় 1000 লোক হয়েছে, মিডিয়া বলবে কয়েক শত মানুষ হয়েছে। এটাই হচ্ছে মিডিয়ার রাজনীতি, অর্থাৎ তিলকে তাল করা, তালকে তিল করা। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটি মিডিয়ার চরিত্র হওয়া উচিত নয়, মোটেও নয়। তো যে কথা বলছিলাম, আমি মনে করি বিএনপি এখন বাংলাদেশের যে কোনো সময়, যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে শক্তিশালী, সংগঠিত এবং উজ্জীবিত একটি দল। তারা একাই 100, কারো কোনো সহযোগিতা ছাড়াই তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার মতো সক্ষমতা তাদের রয়েছে। তাদের সারা দেশব্যাপী তাদের যে নেটওয়ার্ক, সাংগঠনিক অবস্থা, সেখানে তথাকথিত ইসলামিক দল, সকল ইসলামিক দল, অনাগত ছাত্র সমন্বয়কদের দল, সবাই একসঙ্গে হলেও বিএনপির কমর সমানও কি হতে পারবে? আমি মনে করি না। ফলে বিএনপির বিরুদ্ধে তারা এই অপপ্রচার করে চাইছে কিছুটা যদি লাভবান হতে পারে। এটাই ব্যর্থ প্রয়াস ছাড়া কিছুই না। আরেকটি বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে থাকবেন, চাঁদাবাজির অভিযোগ শুরু থেকেই বিএনপির বিরুদ্ধে উঠেছে। হ্যাঁ, এটা সত্য যে বিএনপির কিছু দুষ্ট লোক আছে, তারা চাঁদাবাজি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপি কি একাই চাঁদাবাজি করছে? আর কেউ কি কিছু করছে না? সম্মানিত দর্শক শ্রোতা, আমার কাছে যে তথ্য আছে, এই জামাত শিবির চাঁদাবাজির বদলে হাদিয়া নিচ্ছে, দেদারসে হাদিয়া নিচ্ছে। অন্যদিকে ছাত্র সমন্বয়করা বেপরোয়া চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। সেসবের কি কোনো খবর আপনারা গণমাধ্যমে দেখেছেন? সবকিছুর দায় বিএনপির। অর্থাৎ যে যাই কিছু করুক, সবাই আঙ্গুল তুলছে বিএনপির দিকে। কারণ একটাই, এই যে বললাম যে মাঠের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে বিএনপিকে টেক্কা দেওয়ার মতো কারো ন্যূনতম সামর্থ্য নেই। ফলে তাকে যদি একটু মিডিয়ার রাজনীতির মাধ্যমে একটু পেছন থেকে টেনে নামানো যায়, অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপপ্রয়াস আর কি। আরেকটি বিষয় ভোটের রাজনীতিতে আপনাদের বলতে চাই, নিশ্চয়ই আমার অভিজ্ঞতার সঙ্গে আপনাদের অভিজ্ঞতা মিলেও যেতে পারে। নতুন দল কিংবা অপেক্ষাকৃত ছোট দলের অনেক নেতাদের কাছে দেখবেন ভোটাররা খাবে দাবে, স্লোগান দিবে, মিছিল করবে, কিন্তু ভোটটা দেওয়ার সময় তার সেই পছন্দের প্রতীকে শিলটা মারবে। এটা কিন্তু বাংলাদেশের ভোটের রাজনীতিতে বংশ পরম্পরায় আমরা দেখে আসছি। তো আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হচ্ছে, যে এরকম কেউ ভাবতে পারেন
যে অর্থ এবং ক্ষমতার দাপটে নির্বাচনী বৈতরণী পার হওয়ার খোয়াব কেউ দেখতেও পারে। আহ, আপনারা স্মরণ করতে পারেন একজন হাসিনা, তার যে আর্থিক শক্তি ছিল, তার যে ক্ষমতার দাপট ছিল, সে কি ভোটের বৈতরণী পার হতে পেরেছে? সে কি একটি অবাধ নির্বাচন দিতে পেরেছে? পারেনি। কারণ শেখ হাসিনা জানতো যে একটি পরিচ্ছন্ন অবাধ নির্বাচন দিলে বা দেয়া হলে সেই নির্বাচনে বিএনপিকে ঠেকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। বিপুল ভোটে বিএনপি পাশ করবে এবং সরকার গঠন করবে। ফলে সেই শেখ হাসিনা সেই ঝুঁকি নেওয়ার সাহস দেখায়নি। এখন এই সরকারও যদি মনে করে, এই সরকারের সমন্বয়ক বা ডক্টর ইউনূস যদি মনে করে যে হ্যাঁ, আমরা এরকম একটি আহ উপায় অবলম্বন করব, আমি মনে করি এটা তাদের জীবনের সবচেয়ে বড় মারাত্মক ভুল হবে। এই ভুলের খেসারত তাদেরকে আজীবন দিতে হবে। কারণ জনগণ গত ১.৫ দশক ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। তারা আর কখনোই তাদের ভোটাধিকার হারানোর মতো দুঃসাহস যারা দেখাবে, তাদেরকে তারা কেউই ছেড়ে কথা বলবে না। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।